বিট্টু, তোমরা যাওয়ার সময় গাড়িতে কোনো প্রবলেম হয়েছিল, ইঞ্জিনে বা অন্য কিছু? এই পুলিশ আন্টি তো আমার পিছাই ছাড়বে না দেখছি। না মানে অ্যাক্সিডেন্ট কখন কি হবে কেউ তো জানে না। আর আমি যদি নিজে জানতাম এরকম কিছু হবে, আমি কখনো ওকে একা ছাড়তাম? আমি কিন্তু অ্যাক্সিডেন্টের স্পট থেকেই আসছি। দেখে যা মনে হলো কেউ বোধহয় আগে থেকেই জানতো যে বিট্টুরা ওই গাড়িতে করেই যাবে। ন্যাচারাল অ্যাক্সিডেন্ট না এটা। মানে কে জানতো? মানে কে করবে এমন কাজ? আমার পিছে জাসুসি করা, এর সব হিসাব আমি দিয়ে দেব। শুধু একবার শিবার মরার খবরটা পাই, উসকে বাদ তোমাকেও দেখে নেব ভালো কাকি। সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু যেই করুক সে অ্যাক্সিডেন্টটা ঘটাতেই চেয়েছিল। ব্রেকের তার কাটা ছিল দিদিভাই। ব্রেকের তার কাটা ছিল? কি হয়েছে ইন্দ্রবাবু, কোনো সমস্যা? ব্রেকটা হঠাৎ লাগছে না। কি? ওই কঙ্কালাকা গাড়িটা না আমাদের বাড়ির সামনে? আবার কোন এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হয়েছে? তুমি কিভাবে ভয় পাচ্ছ? রনু দাদা। রনু? রনুর কথা কেন উঠছে? মিতুল, রনু বেঁচে নেই। এই ধরনের কাজ একমাত্র রনু দাদাই করতো। তোমার মনে আছে একবার আমাদেরও গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছিল রনু দাদা? কিন্তু ওদের শিবাকে মেরে কি লাভ? শিবা নয়, আদর। রনু দাদা এতদিন আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, আর যেই এখন আদর আমাদের মধ্যে এসেছে, এখন ওর ক্ষতি করার চেষ্টা শুরু হয়ে গেছে। বিপদ এখনো যায়নি, বিপদের রেজাল্ট আসা এখনো বাকি আছে। শিবাটার উপর থেকে কত বড় বিপদ গেল শুধুমাত্র এই কারণে। ওই তো ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু, কেমন আছে শিবা এখন? ওর জ্ঞান ফিরেছে? ও সুস্থ হয়ে যাবে তো? He is out of danger. ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, এনাকে দিন। ঠিক সময় রক্তটা পাওয়া গেছে বলেই বিপদটা এড়ানো গেছে। হ্যাঁ, পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি, তবে কোনো চিন্তার কিছু নেই। কি করে হতে পারে? অত বড় অ্যাক্সিডেন্টের পরে, অত রক্ত বেরোবার পরেও কি করে বেঁচে যায়? ডক্টর, ওকে দেখা যাবে একবার? সরি, এখন কারোর সঙ্গে দেখা করতে দিতে পারছি না। লেট হিম রেস্ট না। এত বড় অপারেশন হয়েছে, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে। বাবা, সব তোমার কৃপা। তুমি না থাকলে কিছুতেই ছেলেটাকে মৃত্যুর মুখ থেকে ফেরানো যেত না। ইতনা গহরা চোট ফির ভি বাঁচলো কি করে? ওর মায়ের রক্তই ওকে বাঁচিয়ে দিয়েছে। নাহলে আমি তো দেখেছিলাম ওর অবস্থা, কোনো বাঁচার চান্সই ছিল না। মিতুলকে তখন যেভাবেই ওকে আটকে দিতে হতো, তাহলে এতক্ষণে শিবার মরার খুশখাবরি এসে পৌঁছাতো।
এ কি, আদর কোথায় গেল? আদর, मैं तो श्योर था मां, ডাক্তার भी হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু ওই ওয়াক্তে মিতুল এসে সব বরবাদ করে দিল। তোকে আর কি বলবো বিট্টু, এই মিতুলের জন্য আমাদেরও বহুবার এরকম ফেস করতে হয়েছে। আমি কামিয়াবির এত কাছে ছিলাম, কিন্তু সেখান থেকে শিবা বেঁচে গেল, এ আমি ভাবতেই পারছি না মা। তোকে কিন্তু আমি অ্যালার্ট করেছিলাম বিট্টু, ওই শিবা কিন্তু মিতুলেরই ছেলে, মিতুলেরই রক্ত বইছে ওর গায়ে। যতবার তুই মারতে চেষ্টা করবি ততবার ঠিক মরণের মুখ থেকে ফিরে আসবে। কতবার ফিরে আসবে, কতক্ষণ বেঁচে আর পালাবে? দাঁড়াও, একবার এই মিতুল হাসপাতাল থেকে বেরোক, তারপরেই আমি ওকে। এই রে, সব গড়বড় হয়ে গেল মনে হয়। সবটা কি শুনে নিয়েছে মিতুল? এবারে কি বলি? কি রে, কাউকে কিছু না বলে কোথায় গেছিলিস তুই? তোকে বলেছি না আমাদের না বলে কোথাও যাবি না, ভয় হয় আমাদের। তুই বুঝতে পারছিস না কেউ তোর ক্ষতি করতে চাইছে? আমি কোথাও যাচ্ছিলাম না, আমি এখানেই ছিলাম। না, আমি বলেছি না আমাকে আর তোর বাবাকে না বলে কোথাও যাবি না তুই, ঠিক আছে? হাসপাতালে ওষুধের গন্ধে আমার অসুবিধা হচ্ছে। হোক অসুবিধে, আর তোকে এক মুহূর্ত না দেখতে পেলে আমাদের মনের মধ্যে কি হবে সেটা ভেবেছিস? আমি কোথাও যেতে না বলেছি মানে কোথাও যাবি না, তুই চল ভেতরে চল। আয় মা ছাড়ো না, আমার কিচ্ছু হবে না। কেন বুঝতে পারিস না বলতো? সিঁদুরে মেঘ দেখলে আমার ভয় হয়, আমি তোকে কোথাও ছাড়তে পারবো না, আমি চোখের আড়াল করতে পারবো না তোকে। আমি 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 কাউকে আর কেড়ে নিতে দেবো না তোকে, আমার কোলে হাত খালি হয়ে যেতে আমি দেবো না। ছাড়ো না, দিমাগ খারাপ আছে নাকি? আদর, কতবার তোমায় বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, কানে কথা যাচ্ছে না নাকি? আমি তো শুনলাম শিবা ভালো হয়ে যাবে, কি করব আমি এখানে থেকে? পার্টি দেবে, নাচবো, হাততালি দেবো, বলো আমি কি করব? আদর, কি হচ্ছেটা কি রে? আমাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না কেন? আদর, তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর। তোকে আমরা আগে হারিয়ে ফেলেছিলাম, তোর মা সে রিস্কটা দিতে চাইছে না, তোকে আর হারাতে চাইছে না, তাই বলছি প্লিজ একটু কথা শুন। আরে এখন তো আমি চলে এসেছি, কিসের টেনশন এখন? তুই তো দেখতেই পাচ্ছিস, তুই এসে যাওয়ার পর থেকে তোর উপর অ্যাটাক হচ্ছে, তার উপর এরকম একটা কাণ্ড ঘটলো। হ্যাঁ আদর, তুই মিতুল মায়ের কথাটা একটু শোন, তুই মিতুল মায়ের কাছাকাছিই থাক। মিতুল মা এখন বড্ড প্যানিকড হয়ে রয়েছে, তো মিতুল মা দেখুক কিছুক্ষণ তুই কাজ ছাড়া হচ্ছিস না, চোখের সামনেই আছিস, দেখবি নিশ্চিন্ত হয়ে যাবে, আর আস্তে আস্তে দেখবি শান্তও হয়ে যাবে। আদর প্লিজ, মায়ের জন্য এইটুকু সহ্য করে নে, থেকে যাবো। শুধু মায়ের জন্য নয়, প্রপার্টির জন্য থাকতে হবে আমায়। এখনই আমি এখান থেকে বেরোলে সবার সন্দেহ একসাথে আমার ওপরই এসে পড়বে, এখন বেরোনো যাবে না। আচ্ছা, গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটার কোনো প্রবলেম হয়েছিল কোনোদিনও? না না, কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল। ব্রেকের তার তো এভাবে কাটার কথা নয়, তার উপরে আদর শিবা দুজনেই গাড়ি করে এতটা পথ এলো, তখন কিচ্ছু হলো না। যেই না আদর গাড়ি থেকে নেমে গেল আর শিবা গাড়ি চালিয়ে ফিরছিল বাড়ির দিকে, তখনই এরকম একটা অ্যাক্সিডেন্ট। সবটাই বড্ড বেশি কাকতালীয়, যেন আদরকে বাঁচিয়ে দেওয়ার জন্য স্বয়ং ভগবান পুরোটা করে দিয়েছে। এমনটা কি হতে পারে, নাকি অন্য কোনো খেলা চলছে? একটু চোখে চোখে রাখতে হবে মনে হচ্ছে আদরকে। না, আমি বোধহয় বেশি তাড়াহুড়ো করে ফেলছি, পুরো গেমটাই তো উল্টে গেল। যেই শিবাকে রাস্তা থেকে সরাতে চাইছিলাম, সেই শিবা
আরো চেপে বসলো। মিতুল আর ইন্দ্রজিৎ লাহিড়ী এখন শিবাকে মাথায় তুলে নিয়েছে। ওদের কাছে শিবার জায়গা আরো পাকাপাকি হয়ে গেল। আয় আস্তে আস্তে আয়, সাবধানে। শিবা, একদম সেরে না ওঠা অবধি সমস্ত লম্পঝম্প হাঙ্গামা সব কিন্তু বন্ধ। হ্যাঁ, আর কটা দিন একটু ধৈর্য ধর, দেখবি সব আবার আগের মতো হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না মিতুল মা, আমি শিবাকে একদম নজরে রাখবো। ওকে আমি বাড়ি থেকে বেরোতেই দেবো না। शिवा, शिवा, क्या हुआ ये बेटा? ভাই ভাই তোর কি হয়েছে? কি করে হলো অ্যাক্সিডেন্ট? আমি রজনী দিদিকে খবর দিয়েছিলাম। শিবার মা হিসেবে ওর ভালো মন্দ সবটাই রজনী দিদি জানা উচিত, তাই না? তোকে আমি কতবার বলেছি তুই ধীরে গাড়ি চালাবি, তুই কোনো কথাই শুনিস না আমার। ভাই, তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি আর মা কি করতাম বলতো? এখন আর চিন্তার কিছু নেই, এখন আমি ভালো আছি। ভোলে বাবার আশীর্বাদ ওর মাথার উপর ছিল বলেই সুস্থ হয়েও বাড়িতে ফিরে এসেছে। যা হয়েছে সব মিতুল ম্যাডামের জন্য। উনি নিজে রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন। আজ তোমাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি শুধুমাত্র ওনার জন্য। लेकिन जल्द ही তোর মুখ পুরো জিন্দেগি के लिए বন্ধ করে দেবো। আচ্ছা ইন্দ্র, শিবাকে আমরা ঘরে নিয়ে যাচ্ছি, ওর বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও আছে, কষ্ট হচ্ছে না রে খুব? আচ্ছা মিতুল, এত কেন টেনশন করছো? শিবা চল না আমাদের সাথে। হ্যাঁ, অর্কদা। হ্যাঁ এসো। সাবধানে। কোনো চিন্তা করো না মিতুল। রজনী দিদি, শিবা সুস্থ না হয়ে ওঠা অব্দি কিন্তু এখান থেকে আমি কোথাও যেতে দেব না। যেমন ছটপটে ছেলেকে তুমি পাঠিয়েছিলে, সেরকম সুস্থ করে তবেই বাড়ি পাঠাবো। আর শোনো না, অনেকটা দূর থেকে তোমরা এসেছো, অনেকটা ধকল গেছে। বাড়ি গিয়ে কিন্তু রান্না বসাতে যেও না। হ্যাঁ, আমি সমস্তটা করে রেখেছি, টিফিন বক্সে সবটা ভরে দিচ্ছি, ঠিক আছে? মিতুল, তাহলে আমি ওদিকটা দেখে আসি। হ্যাঁ, তুমি যাও তো দিদি। ভালোই হলো এরা চলে যাচ্ছে। এরা এখানে থাকলে আমার কাম আরো মুশকিল হয়ে যেত। এসো, বসবে এসো। কি করছো রজনী দিদি? মিতুল ম্যাডাম, আপনি তো আমাদের কাছে ভগবান মাফিক আছেন। আজ শিবার নিজের মা থাকলেও ওর জন্য এত কিছু করতো না। আমরা আপনার আভারী আছি। এরকম কেন বলছো বলো তো? শিবা কি ওর নিজের মা থাকলেও মানে তুমি তোর মা? শিবা আমার নিজের বেটা না। কি? তাহলে শিবা, তুমি এখন বিশ্রাম করো, আর কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে, কেমন? আমার জন্য এরা যা করেছে তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি যদি কোনো জন্মে মিতুল ম্যাডামের ছেলে হয়ে জন্মাই, আমার জীবনে আর কিছু চাওয়া বাকি থাকবে না। শিবা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো এখন? এই আগের থেকে একটু ভালো আছি। বেকার বেকার আমার জন্য তোমাদের এত হয়রানি হলো। পরেশানি তো আমার বেড়ে গেল। এবার জলদ হি তোর কিস্সা খতম করতে হবে। আজ তুমি একটুর জন্য বেঁচে গেলে বলো? আরও বেশ কিছুদিনই বাড়িতে কাটানো কপালে লেখা আছে। এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে না। তাই? কপালে আর কি কি লেখা আছে? তোমাদেরকে এভাবেই গার্ড করে যাওয়া। তোমার গায়ে একটা আঁচড়টুকুও লাগেনি। ভাগ্যিস যা হয়েছে সব আমার উপর দিয়ে গেছে, নইলে আমি মিতুল ম্যাডামকে মুখ দেখাতে পারতাম না। তাহলে তুমি বুঝতে পারছো এই লাহিড়ী বাড়ির আদরের জীবনে কত বিপদ? তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো। দেখা যাক। টেক কেয়ার। बहुत साल पहले एक बुढ़ी औरत आके शिवा के আমার কাছে দিয়ে গেছিল। मेरे शिवा तब इतना छोटा था, इतना। তখন থেকে শিবা আমার কাছে থেকে গেছে। আমার সাথে
আমার ভাইয়ের মতোই বড় হয়েছে। সেই মহিলা পরে আর নিতে আসেনি? আমার কাছে ওকে বড় করতে দিয়ে গেছিল। তুমি মহিলাকে দেখেছিলে আগে, মানে চিনতে? না। তাহলে তুমি অন্যের সন্তানকে নিজের কাছে রেখে দিলে? একবারও তার মায়ের কথা ভাবলে না? আমি না নিলে किसी और को वो दे जाती थी, না হলে রেলের পটরির ওপর রেখে যেতেন। আচ্ছা, এই ঘটনাটা কবে ঘটেছিল মনে আছে তোমার? মানে তাও কত বছর আগে? তারিখটা মনে আছে? নিশ্চয়ই কোনো কাপড়ে নিয়ে এসেছিল বাচ্চাটাকে। আচ্ছা, কাপড়টা এখনো আছে তো? বলছি তুমি আমাদের লাঞ্চটা গুছিয়ে দাও, আমি ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি এক্ষুনি। বুড়ো ছেলে, বলছি শোনো না, তোমরা তো বেরোচ্ছই, আমাকে একটু ফ্রেন্ডের বাড়িতে ড্রপ করে দেবে? নিশ্চয়ই, তুই গাড়ি থেকে বস। ওকে, আসছি। নিয়ে চলে এসেছি, এই নাও। আমি তো জানি বাড়ি গিয়ে পুজো না দিয়ে তুমি কিচ্ছু খাবে না, নাহলে এই বেলাটা আমরা কি সুন্দর সবাই একসঙ্গে খেয়ে নিতে পারতাম। মিতুল ম্যাডাম, আপনি আর আমাদের লজ্জা দেবেন না। তোমরা এই ধরনের কথা বলে বারবার আমাকে লজ্জায় ফেলো না। তোমরা কি আমার পর? আত্মীয় কি সবসময় রক্তের সম্পর্কেরই হয়? মনের সম্পর্কেও তো আত্মীয় হয়। যাও, শিবাকে গিয়ে একবার দেখে এসো, ওপরেই আছে। তার কুছ জরুরত নেই ম্যাডাম। শিবা এখানে আপনার কাছে থাকলে আমি সবচেয়ে বেশি নিশ্চিন্ত থাকব। ও এখানে সবচেয়ে বেশি মাহফুজ থাকবে। শুধু একটু দেখবেন ওর খাবারে যেন চিংড়ি না থাকে। ওর অ্যালার্জি আছে, ও নিজে দেখলে খাবে না, লেকিন ওর শ্বাস রুকে যায়। একবার তো রাখির দিনে ওকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল। চিংড়ি মাছে অ্যালার্জি, আর অ্যালার্জিতেই মরণ। ভালোই করেছো আমাকে বলেছো, ঘরে আর চিংড়ি মাছ ঢুকতেই দেবো না। এবার চিংড়ি মাছই খাওয়াবো শিবাকে। দম বন্ধ হয়ে শেষ হবে আমার পথের একমাত্র বাধা। একে সরিয়ে দিতে পারলেই লাহিড়ীদের সব সম্পত্তি আমার। এদিকটা সামলাতে গিয়ে অফিসের সমস্ত কাজ আটকে পড়ে আছে। এবার 3 দিনের কাজ একদিনে করব। মুখের কথা নাকি এটা? সেলসের ফাইলটা একটু দাও তো ইন্দ্রবাবু। কি হলো? কি ভাবছো? ভাবছি কালকে ঠিক এই সময় আমরা দুজনে পাগলের মতো রাস্তা দিয়ে ছুটে বেড়াচ্ছিলাম। কালকে আসলে শিবার কথাটা শোনার পর থেকে আমার মনটা কেমন অস্থির অস্থির করছিল। আমারও সেম, মানে আমি জানি না আমার ভেতর থেকে এতটা গাট ফিলিং কোথা থেকে আসছিল। প্রেমটা কেন হচ্ছিল বলো তো? জানি না, আমার খালি মনে হচ্ছিল শিবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। নিজের সন্তানের কিছু হলে মায়ের যেরকম হয় ঠিক সেরকম। কেন বলো তো? আমার মনে হয় শিবা তো আমাদের ছেলের মতো, যেরকম গুগলি, আদর। এদের তো শিবার জন্য পেয়ার বেড়েই যাচ্ছে। আমাকে এখনই নিজের কাজ শুরু করে দিতে হবে। মা, আমি একটু বেরোবো। বেরোবি মানে? কোথায় যাবি তুই এখন? এখন কোথাও বেরোতে হবে না, সবে এত বড় একটা ফাড়া গেল, এখন কদিন বাড়ি থেকে কোথাও যাস না। না মানে আদর, মা যখন বারণ করছে থাক না, পরে বেরোস। আমার বঞ্চ একদিন একসাথে বেরোবো। বাবা দেখো, পরে না হয় বেরোনো যাবে, কিন্তু আজ আমি বেরোবই। কেন বলতো? আমি তো বারণ করছি তোকে। এমন কোথায় যাবি বলতো? এতবার করে বারণ করার পরও তোকে যেতেই হবে? যেতে হবে না বলছি তো। আসলে মা জানো, শিবার যখন অ্যাক্সিডেন্ট হলো না,
তখন আমি ঠাকুরের কাছে মান্নাত করেছিলাম যে শিবা ভালো হয়ে গেলে আমি কাছে পিঠের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। আর এখন তো শিবা ভালো হয়ে গেছে, তাই পুজোটা আমাকে দিতে যেতেই হবে। দেখেছো মিতুল, তোমার ছেলে তোমার থেকে এত বছর দূরে থাকলেও ঠিক তোমার মতোই হয়েছে। সে যাই হোক, তাও আদর আজ বাড়ির বাইরে কোথাও যাচ্ছে না। দেখ, পুজো দেওয়ার হলে আমি দিয়ে দেবো পরে, কিন্তু কাল যেটা হলো আমার, তারপর থেকে তোকে নিয়ে খুব ভয় করছে আদর। কেন বুঝতে পারছিস না বলতো? তুই কোথাও যাবি না বাড়ির বাইরে। তুমি একা যাবে? দেখো বাবাও তো ব্যস্ত, আমি তোমার সঙ্গে যাই। না, তোকে করতে হবে, হতে হবে না। মিতুলের সাথে আমি যাচ্ছি। ঠিক আছে মিতুল, তুমি গুছিয়ে নাও। ঠিক আছে, পুজোর জিনিসগুলো আমি গোছাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। यही तो मैं चाहता था। বলছি, শিবার তো দুপুরের খাওয়াটা দিতে হবে, আর খাওয়ার আগে পরে ওষুধ রয়েছে, সে সমস্ত কিছু দেখে দেখে দিতে হবে। আমরা চলে গেলে কে দেবে বলো তো? অর্কদার কলি দিদিও বেরোলো, গুগলিও তো বন্ধুর বাড়িতে গেল।